ওকে, সো ইউজুয়ালি প্রথম ক্লাস তো অবশ্যই ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে, এটাই স্বাভাবিক। তো মাইক্রোপ্রসেসর এন্ড কম্পিউটারের ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করতেছি, যেখানে শুরুতে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখবো, ইলেকট্রিক্যাল এজের পরে আসলে মাইক্রোপ্রসেসরের ইভলিউশনটা কিভাবে হয়েছে সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আগেই বলে নেই, ফার্স্ট ক্লাসে হচ্ছে টেকনিক্যাল পড়াশোনা মনে হয় না খুব একটা আছে, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা বলবে, মানে জাস্ট ইভলিউশনটা কিভাবে হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করবে আর কি। আর একদম শেষে যাওয়া হয়তো টেকনিক্যাল একটা কথাবার্তা থাকতে পারে, সো হয়তো একটু বোরিং মনে হতে পারে। এবং অনেস্টলি এইখান থেকে আসলে মাইক্রোপ্রসেসর কোর্সের জন্য বা পরীক্ষার জন্য পড়াশোনার ব্যাপারও খুব একটা নাই, কিন্তু এগুলো জানার জন্য জানা, যাতে পরবর্তীতে অন্য কাজে ইউজ করা যায়। আচ্ছা, তো অ্যাবাকাস আমরা সবাই মোটামুটি নাম শুনছি, গণনাকারী যন্ত্র ছিল শুরুতে। সো ব্যাবিলনিয়ানস হচ্ছে এটা ইনভেন্ট করে ফার্স্টে, বিফোর ক্রাইস্ট 500, যে খ্রিস্টের জন্মের 500 বছর আগে। এন্ড ব্লেজ প্যাসকেল ইনভেন্টেড এ ক্যালকুলেটর ইন 1642, 1642 সালে, that was constructed of gears and wheels, each gear contained 10 teeth। আচ্ছা, গিয়ার এবং হুইল ইউজ করে হচ্ছে ব্লেজ প্যাসকেল একটা ক্যালকুলেটর আবিষ্কার করছিল 1642 সালে। দেন চার্লস বেবেজ আরো অনেক পরে আবিষ্কার, মানে সে হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটা মেশিন ক্রিয়েট করছিল। দিস মেশিন ওয়াজ টু জেনারেট নেভিগেশন টেবিলস ফর দ্য রয়্যাল নেভি। রয়্যাল নেভি কাদের? ব্রিটিশদের রয়্যাল নেভি আর কি, তাদের জন্য নেভিগেশন টেবিল ক্রিয়েট করার যে একটা মেশিন বানাইছিল সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। দ্য ইঞ্জিন স্টোরড 1020 digit decimal numbers and variable program। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইনপুট টু ইঞ্জিন ওয়াজ থ্রু পাঞ্চ কার্ড। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, আপনি পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দিলে সে হচ্ছে সেই ইনপুট নিতে পারতো, সেটা স্টোর করে সেটা দিয়ে অন্য অপারেশন করতে পারতো। অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ছবি এটা। Then 1889 হারমান হোলেরিথ ডেভেলপ দ্য পাঞ্চ কার্ড ফর স্টোরিং ডেটা। সো যে একটু আগে যেটা বললো যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য যেই পাঞ্চ কার্ড, সেই পাঞ্চ কার্ডটা 1889 ডেভেলপ করা হয়েছে। ইন 1896 হোলেরিথ ফর্মড আ কোম্পানি কল্ড টেবুলেটিং মেশিন কোম্পানি। After a number of mergers, the tabulating machine company was formed into the International Business Machine Corporation, which is IBM. So এটা ইনিশিয়ালি ছিল হচ্ছে হলারিথের ফার্ম না 1896 এ টেবুলেটিং মেশিন কোম্পানি, দেন এটা কনভার্ট হয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম এ। দ্য পাঞ্চড কার্ডস ইউজড ইন কম্পিউটারস আর কল্ড হলারিথ কার্ডস, যে কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হতো। দ্য 12-bit কোড ইউজড অন পাঞ্চড কার্ড ইজ কল্ড হলারিথ কোড। সো কার্ডের নাম ছিল হলারিথ কার্ড। এই হলারিথ কার্ডে যে ইনপুটটা ছিল সেটাকে বলা হতো 20 মানে 12 বিটের, যেটা সেটাকে বলা হতো হলারিথ কোড। এগুলো একটাও পরীক্ষায় আসবে না, যদি কেউ বিশেষ টিশেষ চাকরি পরীক্ষা দেন তখন তো আসতে পারে, বাট এমনিতে আসবে না। আর এগুলো হচ্ছে জাস্ট ইভ্যালুয়েশন বোঝার জন্য বা জানার জন্য। আচ্ছা, দেন এই যে টেবুলেটিং মেশিন হারমান হোলেরিথ বানাইছিল, এই হচ্ছে সেই টেবুলেটিং মেশিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার একটু আপডেটেড ফর্ম। Then the first electromechanical computing machine in আসছে হচ্ছে 1941 বাই কনরাড জিউস, যেটার নাম হচ্ছে Z3। This was used in aircraft and missile design during World War II for the German. So জার্মানদের জন্য এয়ারক্রাফট এবং মিসাইল ডিজাইনের জন্য একটা কম্পিউটার বানানো হয়েছিল, সেটা বানাইছিল কনরাড জিউস। এটা ছিল ওয়ার্ল্ডের ফার্স্ট ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। The first electronic computing system which used vacuum tubes was invented by Alan Turing. এই মেশিনের নাম ছিল হচ্ছে কলোসাস। আচ্ছা, Colossus was designed to Colossus design allowed it to break secret German military code generated by the mechanical Enigma machine. So জার্মানরা যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় আসলে অনেক বেশি ধরনের টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছিল, যেখানে যে সিক্রেট কোড পাঠানোর জন্য জার্মানদের কাছে ছিল এনিগমা। এই এনিগমার এগেইনস্টে অ্যালান টিউরিং বের করছিল কলোসাস। এনিগমা যেটাকে এনকোড করতো, কলোসাস সেটা ভাঙা ডিকোড করতে পারতো। তো আলটিমেটলি তখন সে সিক্রেট মেসেজটা ধরতে পারতো। Colossus was not programmable. It was a fixed program computer system which today is often called a special purpose computer. So Colossus programmable ছিল না, মানে এর মানে হচ্ছে যে আপনি কলোসাসকে যে কোনো কাজের জন্য ইউজ করবেন এরকম না, তার প্রোগ্রামটা ফিক্স ছিল, সে এনিগমার জেনারেটেড কোডকেই ভাঙতে পারতো। এই ধরনের পিসিকে এখনকার দিনে স্পেশাল পারপাস কম্পিউটার বলা হয়।
আচ্ছা, সো এটা হচ্ছে Z3, কনরাড জিউস এর বানানো Z3। এটা হচ্ছে কলোসাস। আপনারা কেউ যদি আচ্ছা, মুভিটার নামই তো ভুলে গেলাম। মানে এই অ্যালান টিউরিং এর এই কলোসাস নিয়ে এনিগমা ভাঙা নিয়ে হচ্ছে কোনো আছে আর কি, কি বলে, মুভি আছে। আচ্ছা, এটা হলো সেই এনিগমা মেশিন। এনিগমা মেশিন মানে হচ্ছে যেটা দিয়ে যে কোড জেনারেট করা হইতো সেটা। দেন আসলো ENIAC, the first general purpose programmable electronic computer system was developed in 1946 at the University of Pennsylvania. The first modern computer was called ENIAC, which is Electronics Numerical Integrator and Calculator. সেইখান থেকে নাম হচ্ছে ENIAC। আচ্ছা, এখন ENIAC এর একটা সমস্যা ছিল, ইভেন ইফ এটা প্রোগ্রামেবল তারপরেও একটা সমস্যা। The ENIAC was programmed by rewriting its circuits, a process that took many workers several days to accomplish. আচ্ছা, তো আলটিমেটলি ENIAC কে প্রোগ্রামেবল করতে হলে সার্কিট গুলাকে রিরাইট করা লাগতো, নতুন ভাবে অর্গানাইজ করতে হতো, এবং এটা অনেক বেশি মানুষের দরকার ছিল এবং কয়েকদিন লেগে যেত। The life of the ENIAC was vacuum tube components which required frequent maintenance. So ENIAC এর ক্ষেত্রে যে ভ্যাকুয়াম টিউব কম্পোনেন্টস অনেক বেশি ইম্পর্টেন্স ছিল এবং যার এটার মেইনটেনেন্সে অনেক বেশি খরচ এবং সময় লাগতো এবং খুব ফ্রিকোয়েন্টলি করতে হতো। এই হচ্ছে ENIAC, containing over 17,000 vacuum tubes and over 500 miles of wires. 17,000 ভ্যাকুয়াম টিউব, 500 মাইলেরও বেশি তার দিয়ে এই মেশিনটা জেনারেট মানে বানানো হয়েছিল। দেন হচ্ছে আসতেছে আমাদের ট্রানজিস্টরের যুগ। The development of transistor in 1948 at Bell Labs, and in 1958 the invent of the integrated circuit বা IC আমরা যেটা বলি by Jack Kilby of Texas Instruments. Then IC led to the development of digital integrated circuits in the 1960s and the first microprocessor at Intel Corporation in 1971. And Marcian E. Hoff developed the 4004 microprocessor. So প্রথম মাইক্রোপ্রসেসর 1971 সালে, যেটা হচ্ছে 4004 মাইক্রোপ্রসেসর। এই হচ্ছে ইন্টেল 4004। 4-বিট মাইক্রোপ্রসেসর debuted in early small microprocessor based control system. আচ্ছা, দেন দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা এতক্ষণ যে ইভলিউশন দেখছি সেই ইভলিউশন ছিল হার্ডওয়্যার ইভলিউশন। এখন আসতেছে হচ্ছে কোডিং রিলেটেড, যে আসলে কিভাবে প্রোগ্রামিং এর কিভাবে অ্যাডভান্সমেন্ট হচ্ছে। তো এখন যেহেতু আমরা প্রোগ্রামেবল কম্পিউটারে দেখলাম যে ENIAC ছিল, তার তো চেঞ্জ করে প্রোগ্রামেবল এর কাজ করা লাগতো। পরবর্তীতে হচ্ছে আমরা এই মাইক্রোপ্রসেসর যখন বানাইতে পারলাম তখন হচ্ছে আসলে তার বা সার্কিটরি চেঞ্জের বদলে আমরা কোন একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কাজগুলোকে করার চেষ্টা করতেছি, সেইখানেই প্রোগ্রামিং আসলো। So the first language is machine language. The mathematician John von Neumann was the first person to develop a system that accepted instruction and stored them in memory. So assembly language was used to simplify the core of the entering binary code into a computer as its instructions computer systems such as UNIVAC. So UNIVAC হচ্ছে ডিফারেন্ট একটা কম্পিউটার সিস্টেম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এই যে বাইনারি কোডগুলোকে একটু সিম্পলিফাই ফরম্যাটে কম্পিউটারকে বলার জন্য। তো এই ছবিটা হয়তো আমরা অনেকেই জানি বা অনেকেই দেখছি, না দেখলে এখন দেখে নেই যে এটা পুরোটা হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম। একটা ইনপুট থাকে, সেখানে আউটপুট থাকে, ইনপুট অ্যাকুমুলেটরে যায়, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট তার কন্ট্রোল ইউনিটের সাথে কিছু ক্যালকুলেশন করে, মেমোরিতে ডাটা রাখে, মেমোরি থেকে ডাটা নেয়, কিছু আউটপুট প্রোভাইড করে। তো এটা হচ্ছে একদম বেসিক একটা কম্পিউটার সিস্টেম। একদম বেসিক কম্পিউটার সিস্টেমের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা পরবর্তীতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইন্টারপ্রেট হয়েছে এই কারণে যে যাতে রিপ্রেজেন্টেশনটা একটু ইজিয়ার বা সিম্পল হয় আর কি। এই হচ্ছে ইউনিভ্যাক, আগের সবগুলোর থেকে মোটামুটি দেখতে অনেক সুন্দর, দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো কম্পিউটার অর্গানাইজেশন। তো কম্পিউটার কিভাবে থাকে, ফার্স্টে মেমোরি থাকে, আমরা জানি এই জিনিসগুলো মোটামুটি সবাই আমরা কিছু না কিছু দেখছি। মেমোরি থাকে যার কাজ হচ্ছে স্টোর দ্য ইনস্ট্রাকশন এন্ড ডেটা কম্প্রাইজিং দ্য প্রোগ্রাম টু বি এক্সিকিউটেড। সো যে প্রোগ্রামটা এক্সিকিউট হবে তার জন্য যে ইনস্ট্রাকশন এবং ডেটা সেগুলো থাকে। সিপিইউ ইন্টারপ্রেটস এন্ড এক্সিকিউটস প্রোগ্রাম ইনস্ট্রাকশন ইন সিকোয়েন্স। তো সিপিইউর কাজ হচ্ছে যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন গুলো থাকে সেগুলো ইন্টারপ্রেট করা এবং সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করা। দেন হচ্ছে আইও ডিভাইসেস,
কমিউনিকেটস দ্য সিপিইউ উইথ দ্য রিয়েল ওয়ার্ল্ড। সো আইওর মাধ্যমে হচ্ছে ইনপুট এবং আউটপুটের কাজ হয়। ইউজার থেকে ইনপুট নিচ্ছে, আবার ওই অন্য সাইড থেকে হচ্ছে আপনার ইউজারকে কোনো আউটপুট জানাচ্ছে। এই জন্য যেসব ডিভাইস বা ইউজারকে কোনো ফিডব্যাক দিচ্ছে, এই জন্য যেসব ডিভাইস ইউজ হয় তারা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস। দেন সিস্টেম বাস, এ কালেকশন অফ ওয়্যারস দ্যাট অ্যালাউ অ্যাক্সেস টু দ্য সার্কিটরি অ্যারাউন্ড দ্য সিপিইউ। সো এটা মানে কি, মানে হচ্ছে যে বিভিন্ন সংখ্যক তার, বিভিন্ন ডিফারেন্ট লেভেলের তার, যেটা আসলে সার্কিটরি এই সিপিইউর সাথে অন্যান্য ডিভাইসের কানেক্টিভিটি এনশিওর করার জন্য। আচ্ছা, সো বাসের ক্ষেত্রে কি কি আছে? 3 ধরনের বাস আছে, অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। আপনারা কি আগে দেখছেন এগুলা কোথাও? এনিওয়ান, কথা কি শোনা যাচ্ছে? না স্যার, এটা দেখা হয় না এর আগে। আচ্ছা, ওকে। তো সিস্টেম বাস আমরা একটু আগে বললাম যে সিপিইউর সাথে কমিউনিকেশনের জন্য যেসব ধরনের সার্কিটরি থাকে তাদেরকে আমরা বাস বলতেছি। তো এই বাসগুলোর ক্ষেত্রেই আবার 3 ধরনের বাস আছে। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা আসলে অ্যাড্রেস রিলেটেড কাজ করে। সো দিস ক্যারিজ দ্য লোকেশন ইন মেমোরি অফ আ গিভেন আইটেম। সো এটা আসলে মেমোরির কোনো এক, মানে কোনো একটা গিভেন আইটেমের মেমোরি লোকেশন ক্যারি করে। আর এটা ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল বলতে একমুখী, অলওয়েজ সাপ্লাইড বাই দ্য সিপিইউ, তার মানে সিপিইউ থেকে মেমোরির দিকে, and determines maximum amount of memory available to CPU. তো অ্যাড্রেস বাস কতটুকু ওয়াইড, কয় বিট পর্যন্ত ক্যারি করতে পারে, তার উপর ডিপেন্ড করে যে সিপিইউ আসলে কত বেশি মেমোরিকে অ্যাকাউন্টেবল করতে পারে আর কি। ঠিক আছে, অ্যাড্রেস বাস যদি 4 বিটের হয় তাহলে 2^4 সংখ্যক মেমোরি সিপিইউর কাছে অ্যাভেলেবেল থাকে। অ্যাড্রেস বাস যদি 8 বিটের হয় তাহলে 2^8 বিটের মধ্য দিয়ে 8 বিট সংখ্যক মেমোরি, 8 বিটের ভ্যালু যত ততগুলা মেমোরি আসলে সিপিইউর কাছে থাকে। দেন হচ্ছে ডেটা বাস, ক্যারিজ ডেটা বিটুইন সিপিইউ এন্ড মেমোরি অর আইও ডিভাইসেস। সো সিপিইউ থেকে মেমোরি, মেমোরি থেকে সিপিইউ, আইও থেকে মেমোরি, মেমোরি থেকে আইও। তো যত ধরনের ডেটা ক্যারিং অপারেশন আছে সবগুলো আসলে ডেটাগুলো এই ডেটা বাসের মাধ্যমে পাস করে, এবং এটা বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল কারণ সিপিইউ থেকে মেমোরি, মেমোরি থেকে সিপিইউ দুই দিকে যাওয়া আসা করতে পারে। সেম গোস ফর সিপিইউ, মেমোরি থেকে আইও, মানে ইনপুট আউটপুট ডিভাইসেস, বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে মেমোরি, দুই দিকেই হতে পারে আর কি। তো তারপরে যেটা হচ্ছে ডিটারমাইন্স দ্য উইডথ অফ দ্য আর্কিটেকচার। তো ডেটা বাসের উইডথ আসলে ডিপেন্ড করে যে আর্কিটেকচারটা, সিপিইউ মাইক্রোপ্রসেসর আর্কিটেকচারটা কি হবে। সো যদি ধরেন হচ্ছে 8 বিটের হতে পারে, 16 বিটের হতে পারে, আপনার ইনস্ট্রাকশন গুলো তখন 8 বিট বা 16 বিট রিলেটেড হয় আর কি। নেক্সট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল বাস, ক্যারিজ টাইমিং সিগন্যাল এন্ড মোর টু সিনক্রোনাইজ সিপিইউ টু এক্সটার্নাল সার্কিটরি। সো এই কন্ট্রোল বাসের কাজ হচ্ছে যে পুরো সিনারিওর যে কন্ট্রোল রিলেটেড যত ধরনের ইনফরমেশন সবগুলো পাস করার জন্য ইউজ করে। এই ব্যাপারটা কিরকম, যে যে কোনো টাইমিং সিগন্যাল বা সিনক্রোনাইজেশন এগুলোর জন্য যে সার্কিট সেটা, এন্ড হাইলি ডিপেন্ডেন্ট অন স্পেসিফিক সিপিইউ, তার মানে এটা সিপিইউ টু সিপিইউ ভ্যারি করে। আচ্ছা, সো সিপিইউ অপারেশন, সিপিইউ কিভাবে কাজ করে? আচ্ছা, সো সিপিইউর কাজ হচ্ছে ফেচ এবং এক্সিকিউট, মাঝখানে ডিকোড আছে কি, ফেচ ডিকোড এক্সিকিউট এইভাবে। হ্যাঁ, এখন ফেচ ডিকোড এক্সিকিউটের ব্যাপারটা কি আসলে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সিপিইউ যখন কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে যায়, ফার্স্টে তাকে ইনস্ট্রাকশনের জন্য যা জিনিসপত্র সেগুলো ফেচ করা লাগবে। ফেচ করতে হবে মানে কি, সেগুলো নিয়ে আসতে হবে। কোত্থেকে নিয়ে আসবে? সেগুলো নিয়ে আসবে হচ্ছে আপনার মেমোরি থেকে। সো ফেচ ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। দেন নেক্সট কাজ হচ্ছে ডিকোড ইনস্ট্রাকশন। ফেচ করার পর যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ডিকোড। ডিকোড মানে হচ্ছে এই ইনস্ট্রাকশনটার মিনিংটা বের করতে হবে। দেন মিনিংটা বের করার পরে কাজ হচ্ছে যে এক্সিকিউট, মানে মিনিং বের করার পরে এটাতে যা বলছে সেই কাজটা করা।
সো এইভাবে হচ্ছে সিপিইউ কাজ করতেছে, যে সে ফার্স্ট ইনস্ট্রাকশন ফেচ করে, দেন সেটা ডিকোড করে, তারপরে হচ্ছে সেই ডিকোডেড ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে। আচ্ছা, এখন সিম্পল মাইক্রো কম্পিউটার বাস অপারেশন তাহলে যদি আমরা বোঝার চেষ্টা করি, যে যে ফেচ ডিকোড এক্সিকিউটের কোন ফেজ আসলে কোনটা ইউজ হচ্ছে। সরি। So a microcomputer fetches each program instruction in sequence. So প্রতিটা প্রোগ্রাম ইনস্ট্রাকশন সে সিকোয়েন্সিয়ালি ফেচ করে বা নিয়ে আসে মেমরি থেকে। আচ্ছা, আর একটু প্রিভিয়াস জায়গা থেকে আসার চেষ্টা করি। ইউজুয়ালি কোনো একটা প্রোগ্রাম রান করার সময় সেই প্রোগ্রামটা মেমোরিতে লোড করা হয়। তো যে বারবার বলতেছি ফেচ করতেছে, ফেচ করার রিজন হচ্ছে যে ওই প্রোগ্রামের সব ইনফরমেশন আসলে মেমোরিতে আছে। দ্যাটস ওয়াই ওই প্রোগ্রামটা রান করতে হলে আসলে সিপিইউ কে মেমোরি থেকে ইনস্ট্রাকশন গুলো নিয়ে আসতে হবে। সেই যে মেমোরি থেকে সেই ইনস্ট্রাকশন গুলো নিয়ে আসতেছে, ইনস্ট্রাকশন মানে কি, প্রোগ্রামটাতে লাইন বাই লাইন যে কোড লেখা আছে সেই কোড গুলোকে আমরা ইনস্ট্রাকশন বলতেছি। সো মাইক্রোকম্পিউটার তখন আলটিমেটলি মেমোরি থেকে সেই জিনিসগুলো লাইন বাই লাইন নিয়ে আসে। নিয়ে আসার পরে সেই ইনস্ট্রাকশন গুলো সে ডিকোড করে বোঝার চেষ্টা করে যে আসলে তাকে কি করতে বলা হয়েছে, দেন সেটা এক্সিকিউট করতেছে। The CPU in microcomputer fetches instruction or reads data from memory by sending out an address on the address bus. So CPU যেটা করে, শুরুতে অ্যাড্রেস বাসের মাধ্যমে একটা অ্যাড্রেস মেমোরির কাছে পাঠায়। মেমোরির কাছে পাঠায় কি বুঝে, যে এই অ্যাড্রেসের ইনফরমেশনটা আমার দরকার। তো এই অ্যাড্রেসের ইনফরমেশন যদি দরকার হয়, সেই জিনিসটা সে মেমোরির কাছে পাঠাচ্ছে। কিভাবে পাঠাবে, যেহেতু অ্যাড্রেস রিলেটেড কাজ, অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠাবে। আচ্ছা, অ্যাড্রেস বাসের মাধ্যমে সে অ্যাড্রেসটা পাঠাইবে। এখন এই অ্যাড্রেস দিয়ে সে কি করবে, সেটা পাঠাইতে হয় তার কন্ট্রোল বাসের মধ্যে দিয়ে। কন্ট্রোল বাসের মধ্যে দিয়ে সে কি পাঠাচ্ছে, একটা সিগন্যাল পাঠাচ্ছে, যেটা নাম হচ্ছে মেমোরি রিড সিগন্যাল। তার মানে হচ্ছে সে এই মেমোরিটা রিড করতে চায়। তো কি হইলো, অ্যাড্রেস বাসের মধ্যে দিয়ে অ্যাড্রেস পাঠাইলো ফর ডু সাম ওয়ার্ক বা ফেচিং দ্য ইনস্ট্রাকশন, যেটাই হোক, কিন্তু এই যে সে অ্যাড্রেসটা পড়তে চায়, এই অ্যাড্রেসে যা আছে সেই ইনফরমেশন সে নিবে, এই কাজটা সিগন্যালটা সে পাঠাচ্ছে কন্ট্রোল বাসের মাধ্যমে। মেমোরি যখন এই সিগন্যালটা পাচ্ছে, যে সে কন্ট্রোল বাসের মধ্যে পাইলো যে হ্যাঁ মেমোরি রিড করা লাগবে, আর অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস পাইলো, তখন সে জাস্ট সিম্পলি সেই অ্যাড্রেসের ইনফরমেশনটা রিড করে ডেটা বাসের মাধ্যমে সিপিইউর কাছে পাঠায়। যেহেতু ডেটা রিলেটেড কাজ, ডেটা পাঠাইতে হবে, তো সেটা ডেটা বাসের মাধ্যমে হয়ে থাকে। আবার সিপিইউ রাইটস আ ডেটা ওয়ার্ড টু মেমোরি বাই সেন্ডিং আউট। এটা ছিল হচ্ছে মেমোরি থেকে কিভাবে রিড করে। মেমোরি থেকে কিভাবে রাইট করবে, মেমোরিতে কিভাবে সিপিইউ ডাটা রেখে আসবে। তো প্রথমে একটা অ্যাড্রেস পাঠায় এবং সেখানে সে ডেটা বাসের মাধ্যমে ডেটা ওয়ার্ডটা পাঠায়, আর কন্ট্রোল বাসের মাধ্যমে মেমোরি রাইট সিগন্যাল পাঠায়। তখন মেমোরি বুঝতে পারে যে যেই ডেটা বাসে যেটা আসছে, ওই ডেটাটা অ্যাড্রেস বাসে যে অ্যাড্রেসটা আসছে সেই অ্যাড্রেসে যে লিখে আসতে হবে বা সেভ করতে হবে। এইটা হচ্ছে একদম সিম্পল অপারেশন, যে কোনো একটা সিপিইউর কাজগুলো আসলে এই তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। যে আপনার সরি মানে ধরেন যে ফেচ ডিকোডের কথা, ফেচের কথা যদি বলি, বা এক্সিকিউটের কথা, বা যদি আমি সেভের কথা বলি, স্টোরের কথা বলি, তখন বাস গুলো আসলে এইভাবে ইউজ হচ্ছে আর কি। তো আগের দুইটা ছিল মেমোরি থেকে রিড রাইট। এখন যদি আমি এক্সটার্নাল পোর্টের কথা চিন্তা করি, তো টু রিড ডেটা ফ্রম পোর্ট, সিপিইউ কি করবে, পোর্টের অ্যাড্রেসটা পাঠাবে অ্যাড্রেস বাসে, একটা আইও রিড সিগন্যাল পাঠাবে, যে ইনপুট আউটপুট রিড সিগন্যাল, এটা পাঠাবে কন্ট্রোল বাসের মাধ্যমে, দেন ডেটাটা পোর্ট থেকে সিপিইউর কাছে ডেটা বাসের মাধ্যমে আসবে। একইভাবে যদি পোর্টে আমি কোনো ডেটা রাইট করতে যাই, সিপিইউ যেটা করবে, পোর্ট অ্যাড্রেসটা পাঠাবে, সাথে ডেটা পাঠিয়ে দিবে, দেন কন্ট্রোল সিগন্যাল পাঠাবে কি, আইও রাইট সিগন্যাল, ইনপুট আউটপুট রাইট সিগন্যাল। তখন পোর্ট যেটা করবে, ওইখানে ওই পোর্টে কানেক্টেড ডিভাইসে ওই স্পেসিফিক ডেটাটা রাইট করে ফেলবে। এক্সিকিউশন অফ আ 3 ইনস্ট্রাকশন প্রোগ্রাম, এই যে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি, তো এখানে অনেক ধরনের ইনস্ট্রাকশন টাইপ থাকে। তো এর মধ্যে একটা হচ্ছে 3 ইনস্ট্রাকশন প্রোগ্রাম। তো 3 ইনস্ট্রাকশন প্রোগ্রামটা কিভাবে কাজ করে তো দেখি। ইনপুট আ ভ্যালু ফ্রম কিবোর্ড কানেক্টেড টু দ্য পোর্ট অ্যাড্রেস 05H, H মানে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার অ্যাড্রেস, 05H মানে হচ্ছে 5 ইন হেক্সাডেসিমাল। Add 7 to the value read in
output the result the display connected to a port address 0 to H। আচ্ছা, সো কোন একটা ডিভাইস, একটা মাইক্রো কম্পিউটার বা মাইক্রোপ্রসেসর যেটাই বলেন, তার 05 পোর্টে একটা কিবোর্ড কানেক্টেড আর 02 পোর্টে একটা ডিসপ্লে কানেক্টেড। সো 05 এ যখন কিবোর্ড কানেক্টেড, 02 তে ডিসপ্লে কানেক্টেড, এখানে তিনটা ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশন প্রোগ্রাম বলতে তিনটা ইনস্ট্রাকশন। কোন তিনটা ইনস্ট্রাকশন? প্রথমটা হচ্ছে একটা ইনপুট নিবে কিবোর্ডের কাছ থেকে, সেকেন্ড ইনস্ট্রাকশন হচ্ছে সেটার সাথে 7 যোগ করবে, থার্ড ইনস্ট্রাকশনটা হচ্ছে যে আউটপুট পাওয়া যাবে সেটা কি করবে, ডিসপ্লেতে শো করবে। তো এটা কি করতে হবে, এই যে E405, এখন এটার মিনিং কি আমরা কিন্তু জানি না, জানি E405 বলতে এই জিনিসটা আমি যেটা বুঝতেছি, 05 পোর্ট থেকে কিছু একটা যে রিড করতে হবে সেই ইকুয়েশন পাঠাইছে, সেই কমান্ড পাঠাইছে। দেন 0407 হয়তোবা ওইখানে যেটা পাইছিল সেটার সাথে 7 যোগ করলো। দেন E602, এইটার মিনিং কিন্তু একটা আমরা জানি না, জানারও দরকার নেই, আমরা বেসিক জাস্ট এইটুকু বুঝলেই হবে। এই যে এইখানে আসছে যে E6 মানে হচ্ছে ইনপুট ফ্রম 05, তাহলে পোর্ট 05 থেকে ইনপুট দেবে। তাহলে সিপিইউ সেন্স, আমাদের এখানে এইটা বোঝার দরকার যে তিনটা প্রোগ্রামের ক্ষেত্রে সিপিইউ এবং বাস গুলো কিভাবে অপারেশন করতেছে। অ্যাসেম্বলিতে গেলেই দেখবেন এগুলো অনেক চেঞ্জ চলে আসবে। সো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কথা এখানে বলবো না, কাজটা কিভাবে সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, so CPU sends out the address of the first instruction to memory, then CPU sends out memory read control signal। তো প্রথমে CPU কি করবে, এই যে পোর্টের অ্যাড্রেসটা পাঠাবে প্রথম ইনস্ট্রাকশনে টু দা মেমোরি। মেমোরি আসলে হওয়া উচিত, এটা পোর্ট হওয়া উচিত, এখানে একটু ভুল আছে, এটা এটা পোর্ট হবে, হ্যাঁ, কারণ আমরা তো পোর্ট থেকে রিড করতেছি। CPU sends out memory read control, এটা পোর্ট রিড কন্ট্রোল, সবই কি মেমোরি হিসেবে লিখছে, একটু দেখে নিই তারা। ও না, ঠিক আছে ঠিক আছে, যেটা লিখছে ঠিক আছে, আমি একটু ভুল বুঝছিলাম। আচ্ছা, খেয়াল করে দেখেন এই ইনস্ট্রাকশনটা কোথায় আছে, যে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে শুরুতে মেমোরিতে থাকা লাগে, রাইট? জি স্যার। মানে এই ইনস্ট্রাকশনটা আছে কি মেমোরিতে। তাহলে সিপিইউর কাজ কি ছিল? প্রথম কাজ হচ্ছে কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার আগে তাকে ফেচ করতে হবে, তাকে ডিকোড করতে হবে। তো ফেচ করতে হলে শুরুতে ইনস্ট্রাকশনটা কোন মেমোরি লোকেশন আছে সেটা জানা লাগবে, দেন ফেচ করবে। তো প্রথম কাজ হচ্ছে সিপিইউ এর ফেচ করা। সিপিইউ সেন্ডস আউট দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন টু মেমোরি, তার মানে মেমোরিতে যেখানে এই ইনস্ট্রাকশনটা আছে সেই অ্যাড্রেসটা সিপিইউ পাঠাইছে মেমোরির কাছে। এন্ড একই সাথে মেমোরি রিড কন্ট্রোল সিগন্যাল পাঠাইছে, যে এই ইনস্ট্রাকশনটা তো মেমোরির একটা ঘরে লেখা আছে, সিপিইউ যেটা করছে ওই ঘরের অ্যাড্রেসটা পাঠাইছে এবং রিড কন্ট্রোল দিছে, দিলে মেমোরির সেখান থেকে এই ইনস্ট্রাকশনটা রিড করে সিপিইউ কে পাঠাবে। এই যে ইনস্ট্রাকশন বাইট সেন্ড ফ্রম দ্য মেমোরি টু সিপিইউ অন ডেটা বাস, ইনস্ট্রাকশনটা পাঠানো হলো সিপিইউ কাছে। CPU sends address to the next memory location to get the rest of the instruction। ইনস্ট্রাকশনটা তো দুইটা মেমোরি থাকলে প্রথমটায় গেছে হচ্ছে ইনস্ট্রাকশন, অর্ধেক ইনস্ট্রাকশন, পরের ইনস্ট্রাকশনটা যাবে। সো ইনস্ট্রাকশনটা সিপিইউ তে লোড হলো বা সিপিইউ ফেচ করলো। আচ্ছা, দেন কি হবে, পোর্ট অ্যাড্রেস বাইট সেন্ড ফ্রম মেমোরি টু সিপিইউ অন ডেটা বাস। তো দুইটা জিনিস ঘটছে, প্রথমে হচ্ছে ইনস্ট্রাকশন বাইট কি করতে হবে, তারপরে হচ্ছে পোর্ট অ্যাড্রেস বাইট, এইটা। তো দুইবারে আপনার টোটাল ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে সিপিইউর কাছে যে পৌঁছাইলো, বুঝতে পারছি? বুঝে গেছে? একটু 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 আমাকে মানে বইলেন, রেসপন্স করেন, তাহলে একটু মানে সুবিধা হবে আর ক্লাস করাতে। সো দুইবারে আপনার টোটাল ইনফরমেশনটা বা টোটাল ইনস্ট্রাকশনটা আসছে, হ্যাঁ। আচ্ছা, তো দেন কি হবে, যেহেতু এখন ইনস্ট্রাকশন পুরোটা সিপিইউ পেয়ে গেছে, সিপিইউ ডিকোড করে বুঝে ফেলছে কোনটা কি কাজ, এটা ইনপুট আনতে হবে পোর্টের থেকে, 05 পোর্ট থেকে। সো দ্যাটস ওয়াই সিপিইউ সেন্ডস আউট পোর্ট অ্যাড্রেস অন অ্যাড্রেস বাস। তো এই পোর্টের অ্যাড্রেসটা সিপিইউ অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠাইলো, সরি। দেন হচ্ছে সিপিইউ সেন্ডস আউট ইনপুট রিড কন্ট্রোল সিগন্যাল, তার মানে সে এই পোর্ট থেকে ইনপুট রিড করতে চায়।
দেন ডেটা ফ্রম পোর্ট সেন্ড টু সিপিইউ অন দা বাস। এই যে কিবোর্ডে আমি যেটা টাইপ করছি ওই ডেটাটা ডেটা বাসের মাধ্যমে সিপিইউ তে চলে আসবে। দেন সিপিইউ এর কাছে কিন্তু কি আছে, কিবোর্ডে ডেটাটা চলে আসলো। তারপরে কি এরপরের ইনস্ট্রাকশন হচ্ছে আবার 0407। সো হুবহু গতবার যেরকম হয়েছে, প্রথমবার ইনস্ট্রাকশনটা যাবে, পরের বার যেই নাম্বার যোগ করতে হবে এটা যাবে, এই জিনিসটা রিড করলো, রেস্ট অফ দ্য ইনস্ট্রাকশন পর্যন্ত নিয়ে নিল। তো নাম্বার 7 সিপিইউর কাছে চলে আসলো, আগেরটার মতো একই স্টেপ আর কি, দুই স্টেপে প্রথমবার এটা নিচ্ছে, পরের বার এটা নিল। দেন তারপরে কি করতে হবে, কারণ এখানে ছিল, হ্যাঁ মেমোরি সিপিইউ তে চলে আসছে, 07 মেমোরি থেকে সিপিইউর কাছে চলে আসছে ডাটা বাস। আচ্ছা, এইবার পরের ইনস্ট্রাকশন, আগের ইনস্ট্রাকশন কিন্তু নেয়ার পরে কি করবে, সে যোগটা করবে, কিবোর্ড থেকে যা পাইছেন তার সাথে 7 যোগ করে রাখলো। এইবার আউটপুট দিতে হবে। আউটপুটের জন্য কি করতে হবে, শুরুতে ইনস্ট্রাকশন ফেচ করতে হবে। ইনস্ট্রাকশন ফেচ কিভাবে করবে, প্রথমে এইটা ফেচ করবে, মেমোরিতে এটার অ্যাড্রেসটা পাঠাবে, এটার অ্যাড্রেসটা পাঠাইলে হচ্ছে একই সাথে রিড কন্ট্রোল পাঠাবে, তখন মেমোরি এটাও রিটার্ন দিবে ডাটা বাসের মাধ্যমে। দেন পরের বার আবার হচ্ছে নেক্সট অ্যাড্রেস হিসেবে ও অ্যাড্রেসটা পাঠাবে, মেমোরি রিড কন্ট্রোল সিগন্যাল পাঠাবে, তখন এই ইনফরমেশনটা, মানে এই পোর্টের ইনফরমেশনটা কি হবে, এইখানে আপনার মেমোরি সিপিইউর কাছে চলে আসবে ডাটা বাসের মাধ্যমে। দেন এই যে আসলো, পোর্ট অ্যাড্রেসটা পর্যন্ত সিপিইউর কাছে চলে আসছে। নেক্সট যেটা করতে হবে, এটা ডিকোড করবে, ডিকোড করে দেখবে এটা একটা আউটপুট পাঠাইতে বলছে 02 পোর্টে। আউটপুট পাঠাইতে হলে কি করবে, সিপিইউ ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে পোর্ট অ্যাড্রেসটা পাঠাবে, দেন হচ্ছে ডেটাটা পাঠাবে, ওই যে কিবোর্ডের সাথে যোগ করে যেটা পাইছিল সেই ডেটাটা পাঠাইলো, দেন হচ্ছে আউটপুট রাইট সিগন্যাল পাঠাইলো, যে হ্যাঁ এই এখন আমি এই পোর্টে এই জিনিসটা আউটপুট হিসেবে পাঠাইতে চাই। এই হচ্ছে টোটাল স্টেপস। এই স্টেপস বোঝা গেছে কিনা? আচ্ছা, যদি বোঝা যায় থাকে তাহলে আপাতত একটু ব্রেক নিব 10 মিনিটের, তারপর আবার শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি একটা মাইক্রো কম্পিউটার কিভাবে ইনস্ট্রাকশন ফেচ করে এবং সে হচ্ছে তার জন্য কোন বাস কখন কিভাবে ইউজ করতেছে সেটা দেখলাম। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আসলে মাইক্রো প্রসেসর, যেটা সেই মাইক্রো প্রসেসরের এজ। So world's first microprocessor হচ্ছে Intel 4004. This it was a first programmable device which was intended to be used with some other devices in making a calculator. So এটা হচ্ছে প্রথম প্রোগ্রামেবল ডিভাইস যেটা হচ্ছে অন্য ডিভাইসের সাথে কাজ করতে পারবে এইভাবে রেডি করা, সো দ্যাট ক্যালকুলেটর যাতে ইউজ করা যায় এমন ভাবে জিনিসটা ডিজাইন করা। It was produced in 1971. It addressed a 4096 4-bit wide memory location. So total 4096টা 4 বিটের ওয়াইড মেমোরি লোকেশন ইউজ করতে। তার মানে টোটাল মেমোরি ছিল হচ্ছে আপনার কত, 4096 ইন্টু 4, ঠিক আছে? একটু এক্সকিউজ করবেন। ওকে, সো টোটাল হচ্ছে আপনার 4 বিটের ওয়াইড এক একটা মেমোরি লোকেশন ছিল এবং এইরকম 4096টা লোকেশন। কত বিট পর্যন্ত রাখতে পারতো হিসাব করেন তো, এই হিসাবটা করবেন আপনারা যে কত বিট রাখতে পারতো। আচ্ছা, তো 4096 ইন্টু 4 হইলে কত, এনিওয়ান? কেউ পারবেন না? এটা
এটা বাসার কাজ থাকলো, নেক্সট দিন জিজ্ঞেস করব। ইনস্ট্রাকশন সেট, এইটা বাসার কাজ স্যার। হ্যাঁ এটাই বাসার কাজ, যে 4096টা যদি 4 বিটের মেমোরিতে অ্যালোকেশন থাকে তাহলে টোটাল কতটা বিট রাখা যাবে, কত বিট সাপোর্ট করে। আচ্ছা, ইনস্ট্রাকশন সেট কন্টেইনস 45 ইনস্ট্রাকশনস, 45টা টোটাল ইনস্ট্রাকশন ছিল, এর বেশি সাপোর্ট করতো না। ইট এক্সিকিউটস ইনস্ট্রাকশনস এট দ্য স্লো রেট অফ 50 কেআইপি, তার মানে 50 কিলো ইনস্ট্রাকশন পার সেকেন্ড সে করতে হবে, 50,000 ইনস্ট্রাকশন পার সেকেন্ড সে সাপোর্ট দিতে হবে। Other companies, particularly Texas Instruments, also produced 4-bit microprocessors. So, অন্য কোম্পানিও 4-bit microprocessor শুরু করছিল। তো এটা ছিল Intel 4004, ভিতরে যে কত কাহিনী দেখাই যাচ্ছে। The main problem of Intel 4004 was its speed, width, and memory size. Intel released 4040, an updated version of the earlier 4004. The speed was higher, but it still lacked memory problems. And most calculators are still based on 4-bit microprocessor. So 4004 এ মেমোরি রিলেটেড সমস্যা আছে, সাইজ, উইডথ এবং স্পিড এগুলো ঝামেলা ছিল। 4040 বের হয়েছিল সেটার আপডেট হিসেবে, সেখানে স্পিড বাড়ানো হয়েছিল কিন্তু মেমোরি প্রবলেমগুলো ছিলই, এবং মোস্ট অফ দা কেসেস এখনো 4-বিট মাইক্রোপ্রসেসর ইউজ করা হয়ে থাকে। সো নেক্সট যেটা আসছে সেটা হলো Intel 8008, 1972 তে আসছে। Intel Corporation released 8008 and extended 8-bit version of 4004 microprocessor. The memory size are 16 kilobytes. Instruction set contained 48 instructions, but it required 20 additional devices to form a functional CPU. তো টোটাল আরো 20টা ডিভাইস একসাথে কানেক্ট করলে তখন একটা ফাংশনাল সিপিইউ হিসেবে কাজ করতে পারতো, এবং এটার ক্ষেত্রে পিএমওএস টেকনোলজি ইউজ করছে। পিএমওএস টেকনোলজি কি জিনিস, নাম শুনছে কেউ? না স্যার। এইটা হচ্ছে আরেকটা, খুঁজে বের করবেন যে পিএমওএস কি জিনিস। সিমস, পিমস এগুলো সব একই রকম আইডিয়া, বলে দিলাম কিছুটা, ঠিক আছে। আচ্ছা ওকে, সো এরপরে 1973 তে যেটা করছে, ইন্টেল ইন্ট্রোডিউস করছে 8080 মাইক্রোপ্রসেসর, which is the first modern 8-bit microprocessor. It is referred to as second generation computer, and 8080 address memory with 64 kilobytes, আর 8008 এ ছিল 16 কিলোবাইট, প্রায় 4 গুণ বেশি মেমোরি। It had larger instruction set, required only 2 additional devices to form a functional CPU. Executed instructions 10 times faster than 8008. An addition that took 20 milliseconds on 8008 based on system required only 2 milliseconds on 8080 system. এবং 8080 তে 5 লাখ 5 লাখ ইনস্ট্রাকশন পার সেকেন্ড এক্সিকিউট করতে পারবে। নেক্সট আসলে হচ্ছে মোটরোলা কর্পোরেশনের MC6800, এটাও একটা মাইক্রোপ্রসেসর 6800, মানে 6800 এবং 6800 তো বুঝে যাচ্ছে। Was an 8-bit microprocessor designed and first manufactured by Motorola in 1974. 6800 has 16-bit address bus that could directly access 64 kilobyte of memory and an 8-bit bidirectional data bus. And it has 72 instructions with 7 addressing modes for total 197 opcodes. So of course addressing mode এগুলো আমরা পরে পড়াশোনা করব। দেন আসলো Intel 8085, 1977 এ বের হয়েছে। এটা হচ্ছে 8080 এর আপডেটেড ভার্সন এবং লাস্ট 8-bit মাইক্রোপ্রসেসর যেটা সেটা। It has 64 kilobyte main memory. 8085 has its internal clock generator, internal system controller, and higher clock frequency. An addition that took 2 milliseconds on the 8080 required only 1.3 milliseconds. আচ্ছা মিলি বলতেছি কিনা আমি বলবো, বলতে মাইক্রোসেকেন্ড। আচ্ছা 2.0 মাইক্রোসেকেন্ড, সেটা 8085 এ 1.3 মাইক্রোসেকেন্ডের মধ্যে হয়ে যেত। And instruction set contains 246 instructions. 2 instructions are also added to enable disable interrupt pins, and it only uses 5-volt power supply. দেন আসতেছে আমরা যেটা পড়াশোনা করব সেটা Intel 8086,
তার আরেকটা ভার্সন 8088, দুইটাই 16 বিট মাইক্রোপ্রসেসর, ক্যান এক্সিকিউট ইনস্ট্রাকশনস ইন লিটল অ্যাজ লিটল 400 ন্যানোসেকেন্ড। তো কোন একটা ইনস্ট্রাকশন সে 400 ন্যানোসেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারতো। বোথ ক্যান অ্যাড্রেস আ টোটাল অফ 1 মেগাবাইট or 1048,576 bytes of memory, 6 byte instruction cache for 8086 and 4 byte for 8088. So instruction cache আছে ইন্ট্রোডিউস করছে, মেমরি থেকে আনা লাগে না, এখান থেকে মানে মেমরি থেকে সবসময় আনতে হয় না, খুব ফ্রিকোয়েন্ট গুলা ক্যাশে রেখে দেয়। Other improvements included more registers and additional instructions. These 16-bit microprocessors have multiplication and division instructions that were unavailable in most 8-bit microprocessors. তার মানে 8086 এর মাধ্যমে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করা যাবে, যেটা আগের গুলো করা যাইত না। আচ্ছা, এখন 8086 এবং 8088 এর তফাৎ, এক্সটার্নাল ডেটা বাসের ক্ষেত্রে 8088 এর 8 বিট, 8086 এর 16 বিট। আচ্ছা, তো এখন কেন হচ্ছে 8086 আসার পরে 8088 বাইর করলো এক বছর পরে? কারণ অনেক পেরিফেরাল ছোটখাটো ডিজাইনে আসলে 8 বিট সাপোর্ট দরকার 16 বিটের বদলে। দ্যাটস ওয়াই 16 বিট সিস্টেমে যদি 8 বিট সাপোর্ট দরকার হয় তখন তার জন্য 8088 ইউজ করা হইতে পারে। তো এখানে ডিফারেন্স গুলো আছে, আপনারা দেখে নেবেন, এই জিনিস আমি খুব একটা বেশি পড়াবো না। এটা 8085 আর 8086 মাইক্রোপ্রসেসরের পার্থক্য, আর এটা হচ্ছে 8088 এবং 8086 এর পার্থক্য। সো এখন কোশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই n বিট প্রসেসর? এই যে আমরা তখন বললাম 4 বিট, 8 বিট, 16 বিট, মানে কি? The term n bit means that its arithmetic logic unit, internal registers and most of its instructions are designed to work n bit binary words. So n bit microprocessor মানে arithmetic logic unit মানে ALU যেটা, তারপর তার মধ্যে যে ইন্টারনাল রেজিস্টার গুলো আছে, যে ইনস্ট্রাকশন গুলো সে এক্সিকিউট করে, এটা ম্যাক্সিমাম ওই n বিট বাইনারি ওয়ার্ড সম্বলিত কাজ করার জন্য রেডি। যেমন 4 বিটের ক্ষেত্রে ইনস্ট্রাকশন গুলো 4 বিটের, রেজিস্টারও 4 বিটের ছিল, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটও 4 বিট নিয়ে কাজ করতে। 8 বিটের ক্ষেত্রে এগুলো সবই 8 বিট নিয়ে কাজ করতে পারতো, 16 বিটের ক্ষেত্রে এগুলো 16 বিট নিয়ে কাজ করতে পারতো। থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে কিনা?